প্রায় ১৩০টা জায়গায় লেখা বাংলাদেশ শেল, আর মাত্র ৬টা পাওয়া যায় ইউনাইটেড স্টেটস শেল। অর্থাৎ এই চুক্তিটা লিখেছেই তারা এবং তাদের স্বার্থের জন্য, এবং এটাও উল্লেখ করা আছে যে এটার মধ্য দিয়ে আমেরিকায় জব তৈরি হবে, আমরা আবার ধনী হব, আমাদের ট্রেড ডেফিসিট কমবে ইত্যাদি। এখন আমরা যদি দেখি যে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ বহুদিন ধরে কিন্তু ট্রেড ডেফিসিটের মধ্যে আছে, এবং তারা যে ডেফিসিট সেটা $1 ট্রিলিয়ন উপরে, এবং সেটা নতুন কোনো কিছু না। করোনার পর এটা আরো বেশি বেড়েছিল, এখন আরো কিছুটা কমছে। এখন মানে যুক্তরাষ্ট্রের ভেতরেই কথা আছে, তারা বলছে যে এই যে ট্রেড ডেফিসিটটা যে হচ্ছে, এটাকে কি আমি আসলে বলবো যে ইউনাইটেড স্টেটস একটা মানে প্রতিযোগিতার মুখে একটা পিছানো অবস্থায় আছে, বা এই ট্রেড ডেফিসিটটার উৎসটা কি? এখন আপনি দেখেন যে 1970-এর দশকে যুক্তরাষ্ট্রে 24% ছিল ম্যানুফ্যাকচারিং, এবং সেটা এখন নেমে হয়েছে প্রায় 11%। তো এই যে ম্যানুফ্যাকচারিং এর জব, মানে এটার যে পুরো স্ট্রাকচারের মধ্যে যে এটার পরিমাণটা কমে গেল, এটা দিয়ে কিন্তু বোঝা যায় যে ম্যানুফ্যাকচারিং সেক্টর ডিক্রিজ করেছে। কিন্তু অন্যদিকে আরো অ্যাডভান্স টেকনোলজি যেমন ইলেকট্রনিক্স, বায়োটেকনোলজি, জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্টস, এগুলো এবং আরো অন্যান্য মিলিটারি প্রোডাক্ট, স্টিল, এগুলোর অনেক প্রোডাকশন কিন্তু যুক্তরাষ্ট্রে বেড়েছে। এবং আমরা এখন কিন্তু বলতে পারবো না যে যুক্তরাষ্ট্রের কোম্পানি পৃথিবীর কোথায় নাই। এবং যুক্তরাষ্ট্র কি করেছে, ম্যানুফ্যাকচারিংটা ডিক্রিজ করেছে কিভাবে? সেটা ডিক্রিজ করেছে যে যুক্তরাষ্ট্র তার বিভিন্ন কোম্পানিগুলোকে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছে, এবং সেখানে থেকে কিন্তু তারা উৎপাদন করছে এবং সেই উৎপাদিত পণ্য কিন্তু বিক্রি করছে। আগে সে যখন ট্রেড ডেফিসিট হিসেবে দেখাচ্ছে, সেটা শুধুমাত্র যেই মানে যেই এক্সপোর্ট এবং ইম্পোর্টের ডিফারেন্স সেটা দেখছি আমরা, কিন্তু তার কোম্পানিগুলো যে সারা পৃথিবীতে বিচরণ করছে, সেখানে ব্যবসা করছে এবং ব্যবসা করে টাকাটা নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু তারা আড়াল করছে। অর্থাৎ ট্রাম্পের এই যে রেসিপ্রোকাল চুক্তি, এটার ভিত্তিটাই কিন্তু একটা মিথ্যার উপরে দাঁড়ানো। অর্থাৎ এটার মাধ্যমে যে সে তার নিজের দেশে যে ট্রেড ডেফিসিট এটা কমাবে এবং এটা তার দেশের যে জব তৈরি করবে, সেটাও একটা ভুয়া বিষয়। এই কারণে যে আপনি খেয়াল করে দেখেন যে এই যে ম্যানুফ্যাকচারিং এটার ডিক্লাইন, এটার সাথে সাথে কিন্তু ম্যানুফ্যাকচারিং জবগুলো কমে গেছে। এবং যত ধরেন মানে বিভিন্ন দেশ থেকে মানে কম স্কিলের যেসব মানুষজন যায়, তারা কিন্তু সেখানে গিয়ে বেশিরভাগ সার্ভিস সেক্টরে কাজ করে, ম্যানুফ্যাকচারিং এর জব কিন্তু খুবই কম। এখন আপনি ওখানে আবার স্কিলড মানুষজনের সংখ্যা বেশি, এবং স্কিলড যেই মানে মানুষজনের জন্য যেই ধরনের এমপ্লয়মেন্ট বা জব আছে, সেটাও আবার কমে যাচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের কারণে। তো নানা কারণে তাদের যে এমপ্লয়মেন্ট সেটা কমে যাচ্ছে, আবার অন্যদিকে তার ম্যানুফ্যাকচারিং এর কিন্তু কমে গেছে। এখন সে যদি চায় যে এই সমস্ত কাজ করে সে আসলে তার ইনকাম বাড়াবে, এটা আসলে মানে এটা আসলে একটা অন্যায়। এই কারণে যে এটা আসলে অন্যায়ভাবে একটা অসম চুক্তির মধ্য দিয়ে বিভিন্নভাবে একটা শোষণের একটা নতুন কৌশল। আমি শোষণ বলার সাথে সাথে আরেকটা বিষয় বলতে চাই যে শোষণ তারা সবসময় করছে, কিন্তু আরেকটা বিষয় এখানে যেটা যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে যে একটা অপকৌশল ব্যবহার করছে, যেটা কারোর জন্যই আসলে ন্যায্য না। এবং আপনি যদি দেখেন, আমরা যদি এই ইতিহাসটা দেখি, ঘাটাঘাটি করি যে কিভাবে এই শুল্কটা আসলে, যেমন এপ্রিলের 2 তারিখে প্রথম ঘোষণা করে রেসিপ্রোকাল চুক্তির রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করা হবে, কিন্তু তারপরে দেখা যায় যে মানুষজন বলতে থাকে যে এই যে আমদানির উপরে এভাবে করে ট্যাক্স বসানো হচ্ছে, তাতে করে এই আমদানির যে করটা, এই শুল্কটা কে দিবে? তখন দেখা যায় যুক্তরাষ্ট্রের ভেতরেই যারা ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান, তারাই কিন্তু বলছে যে তাদেরকে এটা দিতে হবে। অর্থাৎ ট্রাম্প কিন্তু আমদানি করার মধ্য দিয়ে এই শুল্কের বোঝাটা চাপাচ্ছে যুক্তরাষ্ট্রের উপরে, এবং এটার সাথে সাথে আমরা দেখছি যে এটার মাধ্যমে আসলে তার সমস্যার সমাধান হবে না। তাহলে তার আসলে উদ্দেশ্যটা কি?
উদ্দেশ্যটা কি সেটা বোঝার জন্য আমরা দেখলাম যে গত এই যখন বিভিন্ন কোম্পানিগুলো তারা নিজেরা আদালতের দ্বারে গেল এবং তারা মামলা করলো যে এটা ট্রাম্প করতে পারে না, এবং এটা তখন আগস্ট মাস যখন এই রায়টা দেয়া হলো ফেডারেল কোর্টে, আপিল কোর্টে। এবং তখন দেখা যাচ্ছে যে আমরা জানি যে এটা নিয়ে বিতর্ক আছে, এটা নিয়ে আসলে কি হবে না হবে, এবং মানে আমেরিকার লোকজনই বলে যাচ্ছে যে এটা আসলে কাজে দেবে না, প্লাস এটা যে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে, একটা রাজনৈতিক টুল হিসাবে, এবং বিশেষ করে ভূ রাজনৈতিক একটা টুল হিসাবে ব্যবহার করা হবে। এগুলো জেনেও কিন্তু আমরা এই রেসিপ্রোকাল চুক্তির কথা এগিয়ে যাচ্ছে এবং অন্যান্য দেশগুলো কিন্তু করে যাচ্ছে। তো এগুলো নিয়ে সন্দেহ ছিল। এই যে সন্দেহ ছিল, এই সন্দেহের জন্য কোনো দেশ পর্যবেক্ষণ করছে, অন্য দেশ কি করছে, এই দেশ কি করবে, ওই দেশ কি করবে, সবাই কিন্তু পর্যবেক্ষণ করছে। কিন্তু বাংলাদেশ কি করলো, ঠিক ফেব্রুয়ারি 9 তারিখে নির্বাচনের আগে সে জানে যে সুপ্রিম কোর্টে কয়েকদিন পরে এটার আপিল ঘোষণা করা হবে, নতুন শুনানি হবে। এটা জানার পরেও কি করে বাংলাদেশ এরকম একটা কাজ করলো, এবং ডক্টর ইউনূস বললেন যে এটা আমাদের সাফল্য। মানে কিভাবে এটা সাফল্য হতে পারে এটা আমরা কেউই বুঝলাম না। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ট্রাম্প তার নিজের দেশের মানুষজনকে বোঝাচ্ছে এটা করলে দেশের লাভ হবে, অন্যদিকে বাংলাদেশের মতো রাষ্ট্রে ডক্টর ইউনূস ওই একই কথা বলছেন যে এটা একটা সাফল্যের বিষয় হচ্ছে। সাফল্য কোনখানে? তখন দেখা যাচ্ছে যে ভারত তখনও কিছু করেনি, ভারত তখনও কিন্তু অবজার্ভ করে যাচ্ছে, এবং সে দেখাচ্ছে যে ভারতে যেহেতু 50%, এখন ভারত তো আলোচনা করছে তারও তো 18% করার কথা হচ্ছে, এটাও তো আমাদের জানার কথা, মানে ডক্টর ইউনূসেরও জানার কথা যে এই কথাবার্তা চলছে যে এটা নামিয়ে ভারতের জন্য 18% করা হবে। কিন্তু কোনো কিছুই না, বলে দিল এরকম একটা কিছু। অর্থাৎ এই ইউনূস সরকার এই যে ভারত সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে তার এগেনস্টে যে একটা কিছু করলো, এটা দেখানোর জন্য সে মরিয়া হয়ে গেল। কিন্তু অন্যদিকে সে যে দেশের আরেকটা বড় ক্ষতি করে ফেললো সেটা কিন্তু সে আড়াল করে ফেললো, এবং আমরা দেখলাম যে এই দেশের মানুষ সেটা বুঝলো না, অথবা বুঝলেও নানানভাবে তারা মানে অজুহাত তৈরি করতে লাগলো। তো এটা কেন অবস্থা? এখনকার অবস্থা কি? এখন হচ্ছে কি যে এই যে 60 দিন সময় আছে, হয় চুক্তিটা বাতিল হবে বা চুক্তিটা করা হবে। আমরা দেখলাম যে পল কাপুরও আসলেন, এসে বলে গেলেন, এবং বাংলাদেশ আশ্বস্ত করে দিয়ে গেল যে এখানে আমরা এই চুক্তিটা করব বা এই চুক্তিটা আমরা মানে মেনে নিব। এখন আপনার সামনে কি আসছে? সামনে এপ্রিলের 2 তারিখে, মানে মার্চের 31 থেকে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত ট্রাম্পের অনেক আগে থেকে চায়নায় ভিজিট করার কথা। জি জিনপিং এর সাথে উনি আলোচনায় বসবেন। তো ওই আলোচনায় বসলে কি হবে? এই যে এতদিন ধরে তারা প্রথমে দেখলো যে ট্রেড ওয়ার করবে, সারা পৃথিবীতে ট্রেড ওয়ার লাগিয়ে দিল, তারপরে দেখলো যে ট্রেড ওয়ার করে লাভ হচ্ছে না, কোথাও কোনো সুবিধা করতে পারছে না। এখন কি করবে? ইরান আক্রমণ করো। ইরান আক্রমণ করে এসে এখন এলএনজির যে দাম বেড়ে গেল, এখান থেকে সবচেয়ে বেশি লাভবান কি হবে? যুক্তরাষ্ট্র। কিন্তু আমরা খবর দিচ্ছি যে এটার জন্য লাভবান হবে রাশিয়া, কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু লাভবান হচ্ছে। এই যে বেশি দামে এলএনজি আমরা আমদানি করতে হচ্ছে, এটার যে দাম বেড়ে গেল, এখান থেকে সবচেয়ে বেশি লাভবান হবে কিন্তু যুক্তরাষ্ট্র। এই তো যুদ্ধ লাগিয়ে দিয়ে সে এখান থেকে লাভ করছে। এবং এই সামনে যে চীনের সাথে বসবে, তখন কি হবে? দেখা গেল এই দুই সাম্রাজ্যবাদী শক্তি এমন কোনো মানে টার্মসে এসে গেল যখন দেখা গেল যে তারাই হচ্ছে, মানে তারা এখান থেকে লাভবান হচ্ছে, তারা নিজেদের পথটা খুঁজে নিচ্ছে, কিন্তু বাংলাদেশ এখানে এই চুক্তিটা করে একটা ঝামেলায় পড়ে গেল। অর্থাৎ আমাদের কিন্তু এখনো পর্যবেক্ষণ করার দরকার আছে এবং পরিস্থিতি কি হয়। কারণ ট্রাম্প কিন্তু আজকে এটা বলে, কালকে এটা বলে, পরশু আরেকটা বলে, আপনারা নিশ্চয়ই দেখে আসছেন, এবং তার কথায় কেউ বিশ্বাস করে না। এমনকি চায়নার জি জিনপিংও বলছে, উনিও বলছেন যে ট্রাম্প যে আসবে আমাদের সাথে দেখা করতে, আমরা নিজেরাই বুঝতে পারছি না সে আসলে কি চায়। মানে সে যে আসলে কি চায় এটা পৃথিবীর কেউই বুঝতে পারছে না। আজকে এটা বলে, কালকে ওটা বলে। এখন এর মধ্যে আবার 2 দিন আগে আরেকটা ঘটনা ঘটলো, সেটা যদি আপনারা দেখেন যে বলছে ইউনাইটেড স্টেটস বলছে যে
বেশ কয়েকটা দেশে 15টা দেশে তারা ইনভেস্টিগেশন করবে, ইনভেস্টিগেশন করে দেখবে যে আমাদের কোথাও কোনো এক্সেস ক্যাপাসিটি আছে কিনা, অর্থাৎ অতিরিক্ত সক্ষমতা আছে কিনা, যেটার কারণে ইউএস প্রতিযোগিতার সম্মুখীন হয়। অর্থাৎ আমার যদি ডিমান্ড, লোকাল ডিমান্ড যা আছে তার থেকে যদি আমি বেশি উৎপাদন করি এবং সেই উৎপাদন যদি সাবসিডি দিয়ে সরকার এমনভাবে মানে ভাসিয়ে দেয়, মানে সাপ্লাই অনেক বেশি বেড়ে যায়, তাহলে তো জিনিসের দাম কমে যাবে এবং দাম কমে গেলে ইউএস মার্কেটে সেটা ঢুকে যাবে। কাজে তারা এখন যেটা করছে সেটা ইনভেস্টিগেট করছে। এখন আপনি বাংলাদেশের ক্ষেত্রে কি হবে কেউ কিছু বুঝতে পারছে না। বাংলাদেশের উৎপাদন তো এমনিই কম, আমাদের তো ট্রেড ডেফিসিট তো আমাদেরও আছে। আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারা সারাদিন গলা শুকাচ্ছে, আমরা উৎপাদন করতে পারছি না, আমাদের নানান রকমের সমস্যা। আমাদের প্রত্যেকটা খাত আপনি দেখলেন যে মাহমির্জা বলেছে ডেইরি খাতের কথা, তারপর গোলাম রসুল অনেকগুলো পয়েন্ট এখানে যোগ করেছেন। প্রত্যেকটা খাতের অবস্থা আমাদের খারাপ। এখানে আমরা কোথায় মানে বেশি উৎপাদন করে ইউএসএ মার্কেট ভাসিয়ে দিচ্ছি, এটা আমরা কেউই বুঝতে পারছি না। অর্থাৎ আমরা পুরোপুরি একটা উন্মাদের পাল্লায় পড়েছি, যেই উন্মাদ যখন তখন যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। এবং সে যে বলছে যে আমি চুক্তি করে দিলাম, এখন চুক্তির মধ্যে যে এই আইন আছে সেই আইনের উপরই বা আপনার ভরসা কি? সে আজকে এটা বলে যে কোনো সময় সে তার সংজ্ঞা পরিবর্তন করে ফেলে, যে কোনো সময় সে তার ইচ্ছা মতো যে কোনো কিছু আরোপ করে ফেলে। তো এরকম একটা লোক যখন মানে থাকে না, ধরেন বাসায় কেউ একটু পাগলামি করছে, হ্যাঁ আমরা একটু অবজার্ভ করি, বাচ্চারাও অনেক সময় এটা করে, তা আমরা কি করি অবজার্ভ করি, দেখি, চিন্তা করি যে আচ্ছা এখন কিভাবে তাকে ডিল করব। আমরা যদি মানে এরকম একটা সিচুয়েশনে পড়ে যাই যে তার সাথে সরাসরি আক্রমণ করলে সে আরো আক্রমণাত্মক হয়ে আমাকে আরো বেশি মারবে, তো আমি বুঝে যাই যে তার সাথে কিভাবে ডিল করতে হবে। অর্থাৎ বিষয়টা এখন দাঁড়িয়েছে যে ট্রাম্পের সাথে আমাদেরকে এখন ওই রকম লেভেলে ডিল করতে হচ্ছে যে একজন ব্যক্তি সারা পৃথিবীতে, মানে ওনাকে যে স্যার বলেছেন মাস্তানতন্ত্র, আমার তো মনে হয় মাস্তানও না, মানে মাস্তানের থেকে বেশি উন্মাদ কেউ একজন আসলে এই ধরনের কাজকর্ম করে যাচ্ছে। সারা দুনিয়া নাচছে কিন্তু আসলে কেউ কোনো কিছু এখানে করতে পারছে না। কাজে এরকম একটা সময়ে আসলে পর্যবেক্ষণ করা বা নিজের বোঝান যে আমার জাতীয় স্বার্থ আসলে কি, আমি আসলে কোন বিপদে পড়তে যাচ্ছি, সেটা আমার সবচেয়ে বেশি মাথায় রাখা দরকার। কিন্তু আপনারা দেখবেন আমাদের দেশের মানুষরা বলে যাচ্ছে যে আমাদের দেশের সক্ষমতা না হলে আমরা তো যুক্তরাষ্ট্রের সাথে পারবো না, যুক্তরাষ্ট্রের সাথে নেগোশিয়েট করতে গেলে আমাদের মনে হয় ইরান বা ভেনিজুয়েলার মতো অবস্থা হবে। এই যে তারা এই কথাগুলো বলছেন, এটা বলার সময় তাদের মাথায় মানে যেটা থাকছে সেটা হচ্ছে ইরানের উপরে যে ইউএস ইসরায়েল যে আক্রমণ করছে। কাজে এই যে ইউএস ইসরায়েলের উপর যে আক্রমণ করছে এটাও কিন্তু একটা চাপ তৈরি করার কৌশল। এই চাপটা তৈরি করে সে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যাতে মানুষ এটা মানে ভয়ে কাঁপতে থাকে, ভাবতে থাকে যে যে কোনো সময় যুক্তরাষ্ট্র কিছু করবে। কিন্তু বিষয়টা তো আসলে এরকম হবার কথা না। এবং আমাদের যদি মেরুদণ্ড থাকে, আমাদের যদি জাতীয় স্বার্থ নিয়ে মিনিমাম কোনো বোঝাপড়া থাকে, আমাদের যদি বোঝাপড়া থাকে যে আমি আমার এই রুগ্ন যে ইন্ডাস্ট্রি সেগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখবো, কিভাবে আমার দেশের স্বার্থ রক্ষা করব, কিভাবে আমার নিজের দেশে ট্রেড ডেফিসিট কমাবো, সেটা নিয়ে যদি আমার চিন্তা থেকে থাকে তাহলে তো আমার এই চুক্তি করার কথা না। তাহলে তারা কেন বাধ্য হচ্ছে? আপনারা দেখেন জামাতে ইসলামী, বিএনপি এরা কিন্তু যখন চুক্তি হয়েছে তারা সবাই নীরব ছিল। এই যে নীরব থাকার ছিল এবং তারা বলেছে যে আমাদের সম্মতি আছে। আবার আমরা শুনলাম যে জামাতের আমির বলছেন যে আমরা তো এটা পর্যালোচনা করব, অর্থাৎ তারা কিন্তু অস্বীকার করছে। তারা মানে আমাদের দেশেও কিন্তু এরকম ব্যক্তি আছে যারা আজকে একটা বলে কালকে আরেকটা বলে। জামাত ইসলামী যে নিজের সম্মতি দিয়ে এসছে সেটার প্রমাণ কিন্তু আপনি নিউজ ঘাটলেই দেখবেন। তারপরে এখন এসে তারা বলছে যে তারা সম্মতি দেয় নাই। মানে এটা কি, মানে এক একজন এক এক সময় এক এক কথা বলছে। আমার তো মনে হয় যে দুনিয়াটার মানে সমস্ত নেতা উন্মাদ হয়ে গেছে এবং তাদের এই উন্মাদের চক্রের মধ্যে পড়ে আমাদের একটা মানে যাতা অবস্থা। তো এরকম একটা পরিস্থিতিতে আমাদের এই চুক্তি
কোনোভাবেই সংসদে র্যাটিফাই করা উচিত না। 60 দিন সময় দেওয়া হয়েছে, তার মধ্যে মানে কিছুদিন চলে গেছে, 1 মাসের উপর চলে গেছে, আরো সময় আছে, এবং সংসদে যদি এটা র্যাটিফাই করে তাহলে আমরা আরেকটা বিপদে পড়বো। এবং আমাদেরকে বুঝতে হবে, দেখতে হবে যে চায়নার সাথে আসলে যুক্তরাষ্ট্রের কি হয়, এবং আমাদেরকে আসলে খুব মানে এরকম দ্রুত কোনো সিদ্ধান্তে আসা যাবে না যে আমরা এটা করব এটা করব না। মানে চুক্তি যদি এরকম হয়ে গেছে যে এখন কিন্তু যুক্তরাষ্ট্র বলছে যে আপনারা তো জেনে শুনে চুক্তিটা করেছেন, সবকিছু তো জানতেনি, কাজে আপিল এই যে শুনানি এসছে, ভার্ডিক্ট এসেছে, এটা দিয়ে কিছু যায় আসে না, কারণ আপনারা নিজেরা বুঝে শুনে করেছেন। তাহলে আরেকটা চাপ তৈরি করছে। তো এই চাপের মধ্যে আমরা কেন আরেকটা ভুল করব, আমাদের কথা হচ্ছে সেটা। কাজে এই ধরনের চুক্তি করা যাবে না, এটাকে বাতিল করতে হবে। এবং আপনারা জানেন যে আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্বালানির সমস্যা, যে কারণে আমাদের বিনিয়োগ বাড়ছে না, আমাদের উৎপাদন বাড়ছে না, আমাদের যে শিল্প কারখানাগুলো সেগুলো অনেকগুলো বন্ধ হয়ে গেছে, এবং এখন আমরা রান্না বান্নার জন্য গ্যাস পাচ্ছি না, এরকম একটা পরিস্থিতি। এখন আমরা কিন্তু বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছি, বলছি যে আমাদের এই যে এলএনজি আমদানির উপর যে নির্ভরতাটা কমাতে হবে, কিন্তু আমরা কি করলাম, গিয়ে চুক্তি করে আসলাম যে আমরা ইউএস থেকে এলএনজি আমদানি করবো। এখন অনেকেই মনে করতে পারেন যে আমাদের তো এলএনজি আমদানি করতেই হয়, তাহলে ইউএস থেকে আমদানি করবো না কেন। এখন আপনারা দেখেন যে আমাদের কিন্তু অলরেডি কতগুলো দীর্ঘমেয়াদী চুক্তি হয়ে আছে, এবং সেই দীর্ঘমেয়াদী চুক্তির মধ্যে দিয়ে আমরা জানি যে আমরা কতটুকু এলএনজি আমদানি করব। এখন কোনো কারণে এই যে শর্তটা দেওয়া হলো যে প্রতি বছর 1 বিলিয়ন করে আমরা আমদানি করতে হবে এলএনজি, এটার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশে চিরস্থায়ীভাবে এলএনজির উপর নির্ভরতা আরো বাড়িয়ে দিবে। কারণ এলএনজি কিন্তু এরকম না যে আমি আজকে আনলাম, এলএনজি আনার জন্য আমাকে ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে, সেই ইনফ্রাস্ট্রাকচার বানালে সেটাকে উপর বিনিয়োগ করতে হবে, সেই টাকাটা আসবে কোথা থেকে, আপনার আমার পকেট থেকে। কাজে এই যে এলএনজির উপরে আমার নির্ভরতা বাড়ছে, সেটা জন্য আমি কিন্তু আমার রিনিউয়েবলে বিনিয়োগ করতে পারবো না, আমার দেশেরও ক্ষতি হবে। আমি এলএনজির উপর নির্ভরতা বাড়ালে শুধু আর্থিক ক্ষতি হবে না, মানে আমার এনভায়রনমেন্টাল ক্ষতি হবে, আমার নানান ধরনের ক্ষতি এখানে যুক্ত। আমি কিন্তু সামনের দিকে আমার পরিকল্পনা মতো আগাতে পারবো না। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আপনি দেখেন যে এই যে মিলিটারি সরঞ্জাম আমাদেরকে কিনতে হবে। মিলিটারি সরঞ্জাম কিনতে হলে আমি কার কাছ থেকে কিনবো, কার কাছ থেকে কিনবো না, আমি দামের কথা বাদ দিলাম, আমার তো মিলিটারি সরঞ্জাম আমার যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। এটার সাথে তো শুধু সরঞ্জাম কেনা বা কম দামে বেশি দামে কেনার বিষয়টা যুক্ত না, এটা হচ্ছে যে অন্যান্য দেশগুলোর সাথে আমার সম্পর্ক কিরকম হবে। এবং যুক্তরাষ্ট্র কিন্তু চাচ্ছে যে রাশিয়া এবং চীনের সাথে আমার সম্পর্কটা নষ্ট হোক, যাতে আমি যুক্তরাষ্ট্রের একটা অ্যালাইতে পরিণত হই, এবং আমি তার হয়ে আসলে বিভিন্ন জায়গায় আমার স্বার্থ রক্ষা না করে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করি। আপনি চুক্তির মধ্যে কোথাও দেখবেন না যে বাংলাদেশে কোনো আনএমপ্লয়মেন্ট আছে। ওই চুক্তির মধ্যে লেখা হচ্ছে আমেরিকার জন্য জব তৈরি করা হবে, আমার জন্য জব তৈরি করা হবে, এটা কোথাও লেখা নাই। কাজে এই চুক্তিটা এটা এই সরকার কিভাবে করলো, এটা মানে একটা আশ্চর্যের বিষয়। আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত এটা নিয়ে সংসদে কথা বলা হচ্ছে না, এটা নিয়ে পর্যালোচনা করার কোনো রকমের কোনো রাস্তা এখনো আমরা দেখছি না। এবং আমরা বলবো যে আমাদের দাবি যে এটাকে পর্যালোচনা করা হোক, আরও যেটা দরকার সেটা হলো সময় নেওয়া হোক। চুক্তি যদি বাতিল করা না যায়, তাহলে বাতিল করার জন্য একটা আলোচনার মধ্য দিয়ে কিভাবে অগ্রসর হওয়া যায়, কিভাবে এটাকে বাতিল করা যায়, সেই জায়গাটাতে আমাদেরকে আসতে হবেই হবে। ধন্যবাদ।